আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আমার সাথে আরও একবার যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি সমাধান করব এসএসসি হিসাব বিজ্ঞান অর্থাৎ নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির বোর্ড বইয়ের 3 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। এটা হচ্ছে মূলত 35 পৃষ্ঠার একটি সৃজনশীল প্রশ্ন আজকে আমি সমাধান করতে যাচ্ছি। দেখো তো এখানে যে প্রশ্নটা ছিল তা হচ্ছে ক নম্বরে বলা ছিল বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। খ নম্বরে 1, 3, 7, 10 তারিখে লেনদেনগুলো বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাতে হবে এবং গ নম্বরে 6, 17, 19, 28 তারিখে লেনদেনগুলো দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং এই অঙ্কটা হচ্ছে অনেক কিছু শেখার আছে এখানে। ক নম্বরে বলা আছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে। দেখো এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে, যে ট্রানজ্যাকশনগুলো দেওয়া আছে বা লেনদেনগুলো দেওয়া আছে, সেই লেনদেনগুলোর দিকে একটু তাকালে আমরা দেখতে পাই অনেক রকম ঘটনাই আছে। তো এরকম কয়েক হাজার ঘটনা থেকে তুমি বিক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করবা। মনে করো এখানে বিক্রয় আছে আসবাবপত্র 20,000 টাকা বিক্রি করা আছে। তো এটা যদি আসবাবপত্র বিক্রয়কারী প্রতিষ্ঠান না হয় তাহলে উনি আসবাবপত্র কেন বিক্রি করলো? ওনার ব্যবহারকৃত একটা সম্পদ নির্দিষ্ট মেয়াদ শেষে উনি বিক্রি করে দিচ্ছে, কারণ ওটার ব্যবহার করা যাবে না, প্রতিষ্ঠানে ব্যবহার করার মতো মেয়াদ কি শেষ হয়ে গেছে, এজন্য বিক্রি করে দিচ্ছে। এটা কিন্তু বিক্রয় না, এটা কোনো বিক্রয় না, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তো এইখানে বিক্রয় বলা যাচ্ছে না এটাকে, কেন? কারণ এটা কোনো পণ্য না, এটা একটা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়েছে। সো যেটা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় নাই অর্থাৎ ক্রয় করে বিক্রি করা হয় প্রতিষ্ঠানে উপার্জনের জন্য, সেটাই হচ্ছে কি পণ্য। পণ্য কোনটাকে বলে? যেটা বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করা হয়, বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করা হয়, সেটাই কি একটা পণ্য। ক্রয় বলতে পণ্যকে বোঝায়, আবার বিক্রয় বলতে ওই পণ্যকেই বোঝায়। তাহলে একটা প্রতিষ্ঠান বিক্রি করার জন্য যে পণ্য, যে প্রোডাক্ট ক্রয় করে, যে জিনিস ক্রয় করে, সেটাই হচ্ছে কি একটা পণ্য। তো এইখানে পণ্যটা আমরা হচ্ছে যদি বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে যাই তখন আমরা ওই পণ্য বিক্রয়টাই বলবো। কোনো স্থায়ী সম্পদ বিক্রি করলে সেটা কিন্তু আমরা লিখব না, কোনো স্থায়ী সম্পদ বিক্রি করলে সেটা আমরা লিখব না। আমরা লিখব কি? কোনো পণ্য বিক্রি করলে, যে কোনো প্রকার প্রোডাক্ট যদি সেল দেওয়া হয় তাহলে সেটাকে আমরা বিক্রয়ের আওতায় নিয়ে আসব। ওকে, তো আমরা করং প্রশ্নটা সমাধান করি, চলো। দেখো এখানে কি বলছে, বলছিল যে আমরা একটু উদ্দীপকটা পড়ে নিই। আব্দুর রহমান এন্টারপ্রাইজ 2017 সালের মার্চ 1 তারিখে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকা যন্ত্রপাতি, 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করে। উক্ত মাসে অন্যান্য লেনদেন ছিল। মার্চ মাসে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়। দেখো এটা কিন্তু পণ্য লেখা আছে, অনেক সময় লেখা থাকবে না। এখানে যেমন লেখা আছে অনেক সময় এরকম লেখাও থাকবে না, তখন কি করবা? তখন তো একবারে মাথা হ্যাং হয়ে যাবে। দেখো এই যে পণ্য ক্রয়, পণ্য লেখা থাকে না, শুধু ক্রয় লেখা থাকতে পারে। মার্চ 6 তারিখ জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয়। দেখো এটা একটা বিস্কুট ক্রয় বিক্রয় করে, যেহেতু এই হচ্ছে তোমার এই প্রতিষ্ঠানটা এই ধরনের প্রোডাক্ট ক্রয় বিক্রয় করে, রুটি বিস্কিট এগুলো। তো এই যে বিক্রয় কথাটা লেখা আছে, দেখো এটা কিন্তু একটা পণ্য, মূলত এটা তার আয়ের জন্যই সে বিক্রিটা করছে, মুনাফার জন্য বিক্রি করছে, তাই না? তাহলে মুনাফার জন্য যেহেতু বিক্রি করছে, এটা কি একটা বিক্রয়। দোকান ভাড়া প্রদান 16,500 টাকা, নগদে পণ্য বিক্রয়, এটাও একটা বিক্রয়। কেন? এটা নগদে পণ্য বিক্রি করছে উপার্জনের জন্য। তো এই পণ্য জাতীয়, হ্যাঁ, পণ্য যে কোনো পণ্য বিক্রি করলে সেটাই এখানে লিখতে হবে। তাছাড়া আর কি আছে? দেখো কেক বিক্রয় আছে, তো এটাও আসবে। তারপর আছে কি? জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় 17,500 টাকা, এটা ক্রয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লিখতে হবে 3টা এন্ট্রি লিখতে হবে, তাই না? জি, তাহলে 1 নাম্বার হচ্ছে কি? মার্চের 8 তারিখ, মার্চ 8 লিখবে 2017 সাল, হ্যাঁ মার্চের 8 তারিখে দেখো জাহিদ স্টোরসের নিকট পণ্য বিস্কুট বিক্রয়, তাই না? তাহলে বিস্কুট বিক্রয় লিখবো এখানে, বিস্কুট বিক্রয়। বিস্কুট বিক্রয় কত? 15,000 টাকা। সো এখানে লিখবো 15,000 টাকা। দোকান ভাড়া আসবে নগদে পণ্য বিক্রয়, তাহলে এখানে মার্চের 10 তারিখ নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়। শখটার কথা তো কিছু বলা হলো না, আমি তো আগেই শখ করে রাখছিলাম যাতে করে আমার সময়টা নষ্ট না হয়। আসলে শখটা তারিখ বিবরণ টাকা টাকা এই ধরনের মোট পরিমাণ নির্ণয় করতে বললে ক নাম্বারগুলোতে এই ধরনের প্রশ্নগুলো মানে সলভ করতে হয় এই শখের মাধ্যমে। শখটা মুখস্থ করে রাখো, নগদে পণ্য বিক্রয়, তাহলে কত টাকা হবে? 75,000 টাকা। 10 তারিখেরটা 75,000 টাকা। তারপরে কেক বিক্রয় 60,000 টাকা, মার্চের 19 তারিখ, মার্চের 19 তারিখ কেক বিক্রয়
60,000 টাকা। ওকে, এবার আমরা এই তিনটাকে একসাথে মানে মোট বিক্রয় যে প্রোডাক্টগুলো বিক্রি করা হয়েছে সবগুলো এখানে লিখছি। তো এই বিক্রয়ের পরিমাণটা এখন আমরা কি করব, যোগ করব। তো 15,000 আর 75,000 হচ্ছে 90,000 আর 60,000 1,50,000 টাকা। 1,50,000 লিখে এখানে ডাবল দাগ দিয়ে দেবো, ডাবল দাগ দিয়ে হিসাব বন্ধ করে দিব। দেখো তাহলে তারিখ লিখবো, বিবরণ লিখবো, টাকা দুইটা লিখবো, একটা ঘরের মধ্যে সব টাকাগুলো হিসাব করব, তারপর সেগুলো হিসাব করে ফাইনাল কলামে নিয়ে যাব, মেন কলামে। সো এইভাবে আমরা খুঁজে বের করবো। তাহলে এখানে আরো অনেক হিসাব কিন্তু থাকতে পারে। যদি এখানে ওই বললাম না স্থায়ী সম্পদ বিক্রয় যদি লেখা থাকে, যেমন যন্ত্রপাতি বিক্রয় করা হলো, আসবাবপত্র বিক্রয় করা হলো, ওটা কিন্তু এখানে আসবে না, কারণ এখানে আমরা লিখবো শুধু পণ্যের হিসাব লিখবো, শুধুমাত্র পণ্য বিক্রয় লিখবো, অন্য কোনো বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয় এগুলো বিক্রয় না, এগুলোকে বিক্রয় বললেও বিক্রয় না। সো মাথায় রাখবা, এই পণ্য বিক্রয় না দেখে আমরা ওগুলো লিখবো না। ওকে, এবার আমরা চলো খ নাম্বারে যাই। ওকে, তো খ নাম্বারে যেটা বলছিল ওরা, খ নাম্বারে বলছিল কি যে হচ্ছে তোমার 1, 3, 7, 10 তারিখের লেনদেনগুলোর বিবরণ ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তো এখন আমাদেরকে যেটা করতে হয়, এই পুরো সবগুলো ট্রানজ্যাকশন, সবগুলো এন্ট্রি দেখে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কি কি ঘরগুলো লিখব। তো এখানে সর্বপ্রথম মাথায় রাখতে হবে তারিখ। আমরা আবার এই অঙ্কটা অনেকভাবে করা যায়। আমি আসলে অনেকগুলো স্কুলের স্টুডেন্ট পড়ায় যেটা চিন্তা করে দেখলাম যে ক্যান্টনমেন্টে স্কুলগুলোতে এই টিচার দেখলাম যে এভাবে ফলো করে কি, ওরা উদ্বৃত্ত দেয় না, সবগুলো আলাদা আলাদা হিসাব, মানে সবগুলো একবার হিসাব করে। এই লাইনে যা আসবে তা লাস্টে হিসাব, এই লাইনে যা আসবে তা লাস্টে, এই লাইনে যা আসবে তা লাস্টে একবারে। আর বইয়ের মধ্যে কিন্তু আবার ছিল কি, প্রতি লাইনে একবার করে উদ্বৃত্ত নির্ণয় করা, প্রতি লাইনে প্রত্যেকটা ট্রানজ্যাকশন লেখার পরে হিসাব ক্লোজ করতে হবে, উদ্বৃত্ত নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এইভাবে করা ছিল। যাই হোক, তা আমরা কি করব, আমরা এখন হচ্ছে যে কোনো একটা নিয়ম ফলো করলেই হবে। হ্যাঁ, অনেক রকম নিয়ম আছে এখানে। দেখো তো এখানে যে আমি ছকটা করছি, আমি পুরো ট্রানজ্যাকশনগুলো ঘেটে দেখলাম যে এখানে সম্পদ, নগদ এবং যন্ত্রপাতি ছাড়া আর কোনো সম্পদ নেই। দায় এবং মালিকানা সত্ত্বকে চিন্তা করে দেখলাম, দায়ের পাশে শুধু পাওনাদার ছিল, আর মালিকানা সত্ত্ব মানে তো মূলধন একটাই হয়, আর মন্তব্যের ঘর আছে ও পাশে, ঠিক আছে। পুরো সবগুলো দেখে তারপর আমি এটা লিখলাম আর কি। হ্যাঁ, তারপরও ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে, সবাই একটু ফলো রেখো। ওকে, তো 1 তারিখে লেনদেন ছিল হচ্ছে, দেখো এখানে বলা আছে আব্দুর রহমান এন্টারপ্রাইজ 2017 সালের মার্চ 1 তারিখে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকা যন্ত্রপাতি এবং 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করে। তো এখানে আমরা প্রতিষ্ঠানে কি নিছি, নগদ টাকা নিয়ে আসছি। তো নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে না, এই জন্য নগদের ঘরে বৃদ্ধি করব। নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ মালিক প্রতিষ্ঠানে নগদ টাকা দিচ্ছে। তো প্রতিষ্ঠানে যখন নগদ টাকা দিবে তখন প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেলে এই যে নগদের ঘরে বৃদ্ধি লিখব। তারপরে দেখো 56,000 টাকা যন্ত্রপাতি। আচ্ছা, যন্ত্রপাতি কি একটা সম্পদ না, যেটা ব্যবহার করে প্রতিষ্ঠানে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো, মুনাফা করতে পারবো, রোজগার করতে পারবো, সেটাই তো একটা সম্পদ। তো এই সম্পদের একটা ঘর লিখছি যন্ত্রপাতি। যন্ত্রপাতির ঘরে 56,000 যোগ করবো, কারণ যন্ত্রপাতিটা আগে ছিল না, যখন মালিক ব্যবসা শুরু করছে তখন নিয়ে আসছে দেখে যন্ত্রপাতিটা বৃদ্ধি পেয়েছে। তারপর দেখো আর কি আছে, এবার 21,000 টাকার পণ্যদ্রব্য। মাথায় রাখবা সবসময়ের জন্য যে পণ্যদ্রব্য কি, পণ্যদ্রব্য কি সেটা সবসময় মাথায় রাখতে হবে। তো এই পণ্যদ্রব্য হচ্ছে একটা ব্যয়। পণ্যদ্রব্য কথাটা তো এমনি এমনি আসে নাই, মালিক পণ্যদ্রব্য তো কিনেই আনছে, তাই না? কিনেই তো প্রতিষ্ঠানে আনছে, তো টাকা হচ্ছে তার, কিন্তু ব্যয়টা তো প্রতিষ্ঠানকে দেখাতে হবে। প্রতিষ্ঠানে আমরা কি দেখাবো, যে পণ্যদ্রব্য। আমরা যেমন যন্ত্রপাতির ঘরে যন্ত্রপাতি লিখছি, তো পণ্যদ্রব্য তো কোনো ঘর নাই। পণ্যদ্রব্য কেন কি, মানে পণ্যদ্রব্যের কোনো হিসাব আমরা করি না সচরাচর, পণ্যদ্রব্য কথাটা কোথাও ইউজ করি না। তাহলে কিভাবে কি করি, পণ্যদ্রব্য ক্রয় করলে আমরা ক্রয় হিসাব লিখি, পণ্যদ্রব্য বিক্রি করলে আমরা বিক্রয় হিসাব করি। তো প্রতিষ্ঠানে যখন পণ্য নিয়ে আসছে তার মানে তো ক্রয় করা লাগছে, তাই না? তাহলে ক্রয় করলে ব্যয় হয়, এজন্য ব্যয় আমরা এখানে লিখবো। সবসময় মাথায় রাখবো মূলধনের ঘরটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা যে জিনিসগুলো পাই তাহলে আয় পাই। সো আয়টা আমরা এখানে যোগ করব, তারপর ব্যয় পাই, ব্যয় আমরা এখানে বিয়োগ করব, তারপর মূলধন পাই, মূলধন আমরা এখানে যোগ করব, তারপর উত্তোলন পাই বাদ দিব। কি করব, উত্তোলনটা আমরা এখানে বাদ দিব। তাহলে দেখো আমরা 4টা জিনিস কিন্তু এখানে আমরা লিখতে পারি। কি, মূলধনের ঘরে কয়টা জিনিস লিখতে পারি? 4টা জিনিস, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। এই 4টা যে কোনো জায়গা থেকে পাইলে এখানে লিখে দিব। আয় হলে যোগ করব এবং মূলধন হলে যোগ করব, আর উত্তোলন বা ব্যয় হলে বিয়োগ করতে হবে। ওকে, তারপর দেখো তাহলে আমরা এবার এই 21,000 লিখলাম কেন, পণ্যদ্রব্য। সো এটা মাথায় রাখবা সবসময়ের জন্য। আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি তুমি তোমার বইয়ের মধ্যে পেজে লিখে রাখো সুন্দর করে, আর আমার বিশেষ কথাগুলো, নোটগুলো তোমরা অবশ্যই বইয়ের মধ্যে লিখবে। দয়া করে
খাতায় লিখো না, কারণ এই খাতা কোথায় যাবে কি হবে তার ঠিক আছে, কিন্তু বইয়ের মধ্যে নোট করে রাখলে বইটা তো অ্যাটলিস্ট ফাইনাল পরীক্ষা পর্যন্ত থাকবে, তাই না? তো ফাইনাল পরীক্ষার সময়ও তো একবার রিভিশন দিতে গেলে বইটা একটু খুলবা, তখন দেখবা এই কথাটা মনে পড়বে। যদিও তুমি তখন প্রো লেভেলের হয়ে যাবা, আরও উন্নত হয়ে যাবা পড়াশোনায়, তখন তো তোমার আর এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো দরকার হবে না, তবুও অনেকের প্রয়োজন হতে পারে। ওকে, তো আমরা সব ঘরে লিখলাম। পণ্যদ্রব্য তাহলে কি হবে? পণ্যদ্রব্য হলে সব সময় ক্রয় হিসাব এবং এটা একটা ব্যয়। আবার যদি মালিক উত্তোলন করে পণ্য নেয় তখনও কিন্তু এই ক্রয় হিসাবই আসবে, পণ্যদ্রব্য লেখা থাকলে ক্রয় হিসাব আসবে। যে এখন যেমন ক্রয় করে আমরা ব্যয় লিখছি, বিয়োগ করে দিছি, তখন আমরা ক্রয় লিখবো, কিন্তু উল্টা লিখবো, যোগ করে দিব। দেখো তাহলে নগদ লিখলাম, যন্ত্রপাতি লিখলাম, মূলধন লিখলাম। এখন বলো এই সবগুলোই তো মালিক দিছে, কে দিছে? সবগুলো মালিক দিছে না? মূলধন স্বরূপ ব্যবসা শুরু করছেন এগুলো দিয়ে, তাহলে মূলধনের সবগুলো একসাথে যোগ করে কি হবে? মূলধন হিসাব হবে। ঠিক আছে, তো এই যে সবগুলো একসাথে যোগ করছি, 2,40,000, 56,000 কত হয়? লিখছি 2,96,000 টাকা লিখছি, আর মূলধন তো ওখানে লিখেই দিছি। দেখো ওকে, এবার দেখো পরেরটা, দেখো একটু খেয়াল করে। এটা হচ্ছে 1 নাম্বার এন্ট্রি ছিল, এবার আমরা 2 নাম্বারে যাচ্ছি। তারপরেরটা কি ছিল? দেখো তারপরেরটা বলা ছিল যে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় 34,000 টাকা। কাশেম ট্রেডার্সের নিকট থেকে, দেখো কোনো লেনদেনের মধ্যে যদি নগদ কথা উল্লেখ থাকে তাও নগদ, যদি কোনো প্রকার নগদ না বাকি কিছু বলা নেই, জাস্ট বলা আছে পণ্য ক্রয় 10,000 টাকা, তার মানে কি এটা নগদে। মাথায় রাখবা, নগদে। কিভাবে? নগদে ক্রয় করা হয়েছে। যদি নগদ না বাকি কিছু বলা নেই তাহলে নগদে। এখন আসো মেন কথায়, যদি কখনো নাম উল্লেখ থাকে, কি উল্লেখ থাকে আমার সাথে বলো? নাম। তুমি কার কাছে বিক্রি করছো বা কার কাছ থেকে ক্রয় করছো, এই নামটা যদি থাকে তাহলে সেটা কি? তোমাকে মাথায় রাখতে হবে যে এটা বাকিতে সংগঠিত হয়েছে। কি হয়েছে? বাকিতে সংগঠিত হয়েছে। তাহলে নাম প্লাস নগদ দুটোই যদি থাকে স্যার, মানে বলছি কি নাম নগদ কিছু নাই, তাহলে নগদ। শুধু নগদ থাকলে নগদ, নাম থাকলে নাম, কিন্তু নগদ প্লাস নাম। সালামের নিকট থেকে নগদে ক্রয়, তাহলে এই সালামের নিকট থেকে নগদে ক্রয় করছো, তাহলে কিন্তু এটা বাকিতে না, এটা কি হবে? নগদে, কারণ নগদ টাকার কথা উল্লেখ আছে। মাথায় রাখবা, নাম নগদ একসাথে থাকলে আমরা নগদটাকে বেশি প্রাধান্য দিব, নগদে হয়েছে। তো এখানে 34,000 টাকার পণ্য সে কাশেম ট্রেডার্সের নিকট দেখে আমি প্রথমে কি হয়েছিলাম, ভাবছিলাম যে বাকিতে, আসলে পরবর্তীতে পুরোটা পড়ে দেখলাম কোথাও নগদ কথাটা লেখা নাই, তার মানে পুরোটা বাকিতে হয়েছে। তো যখন তুমি পণ্য ক্রয় করবা, ক্রয় কি একটা ব্যয় না? যখন মালিক পণ্য দিছিল তখনও তো একটা ব্যয় হয়েছিল 21,000 টাকা, তাই না? তো এখন মালিক দিচ্ছে না, তো মালিক দিলে কি হবে? ব্যয় বাড়বে না? তো ব্যয় বৃদ্ধি পেলে কি করতে হয় বলো? ব্যয় বৃদ্ধি পেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। কোথায়? এই মালিকানা সূত্র মূলধনের ঘরে বিয়োগ করতে হয় ব্যয়। বলছি না এই মূলধনের ঘরটাতে 4টা জিনিস আছে, আয় হলে এই ঘরে লিখতে হয়, ব্যয় হলে এই ঘর, ব্যয় হলে এই ঘরে, মূলধন হলে এই ঘরে, উত্তোলন হলেও এই ঘরে, 4টা জিনিস এখানে লিখতে হয়। তাই 34,000 টাকায় যে বিয়োগ করছে, কারণ এটা একটা ব্যয়। তারপরে কি এটা একটা দায় না বলো তো? কাশেম ট্রেডার্সের নিকট বিক্রি থেকে ক্রয় করছে, তো তাকে তো টাকা পরিশোধ করা হয় নাই, নগদ না বাকি কিছু লেখা নেই, শুধু নাম লেখা আছে। শুধু নাম লেখা থাকলে সেটা কি হয়? বাকিতে হয়। তো বাকিতে হলে পাওনাদার বাড়বে, তুমি যত পণ্য ক্রয় করবা তাকে তত টাকা পরিশোধ করতে হবে, এটা একটা দায়, মানে দায়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো দায়ের পরিমাণ দায়ের ঘরে লিখলাম, পাওনাদারের ঘরে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 2 নাম্বার এন্ট্রি, মানে পরবর্তী এন্ট্রিটা। তারপরে চলো আমরা পরেরটাতে যাই। ওকে, পরেরটাতে কি বলছে দেখো, এটা হচ্ছে মার্চের 7 তারিখে। মার্চের 7 তারিখে বলা আছে দোকান ভাড়া প্রদান করা হলো 16,500 টাকা। তুমি এখানে খেয়াল, মানে প্রত্যেকটা এন্ট্রি যদি তুমি জাবেদা করতে পারো না, তাহলে কোনো চিন্তাই নেই, তুমি পারবা। ঠিক আছে, জাবেদা স্ট্রং হতে হয়, জাবেদা খুব ভালো পারতে হয়। তো এখন কথা হচ্ছে দেখো, যখন তুমি 16,500 টাকা হচ্ছে ভাড়া প্রদান করতেছো, এখানে কিন্তু নগদ কথা লেখা নেই, তার মানে কি? মানে কোনো কিছু লেখা না থাকলে তো সেটা নগদে। 16,500 টাকা নগদ টাকা চলে যাবে না প্রতিষ্ঠান থেকে? প্রতিষ্ঠানের নগদ টাকা চলে যাবে, যে প্রতিষ্ঠানের নগদ টাকা চলে যাবে, নগদের ঘরে বিয়োগ করছি। আচ্ছা, এই দোকান ভাড়াটা কি একটা ব্যয় না বলো? আমি যদি ভাড়া দেই তাহলে আমার ব্যয়ের পরিমাণটা বাড়লো না? তো ব্যয় হলে কোথায় লিখতে বলছি? মূলধনের ঘরে। আর ভাড়া বাড়লে এখানে বিয়োগ করতে হয়, ব্যয় বাড়লে বিয়োগ করতে হয়। সো এই হচ্ছে আমাদের কাজ। তারপরে দেখো কি আছে, পরেরটা হচ্ছে মার্চের 7 তারিখে বলা আছে নগদে পণ্য বিক্রয়। বাকিতেও না, কি নগদে বিক্রি করছে, তাহলে নগদে বিক্রি করলে নগদ টাকা প্রতিষ্ঠানে বাড়বে না কমবে বলো? নগদ টাকা, তুমি যত পণ্য বিক্রি করবা লক্ষ লক্ষ টাকা, তত কি তোমার নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে। এই জন্য নগদের ঘরে যোগ করবা, এই যে নগদের ঘরে যোগ করছি। আবার এখানে 75,000 টাকা কি যোগ করছি, কেন? কারণ আমি যখন বিক্রি করছি তখন আমার আয়ের পরিমাণটা বাড়ছে না, আর আয় যত বৃদ্ধি পায় তত কি করতে হয়? আয় বৃদ্ধি পেলে যোগ করতে হয়, আয় হলে যোগ করতে হয়। তাহলে আমরা দুই পাশে লিখলাম। এখন একটা বিষয় খেয়াল করে দেখো,
আমরা সবসময় বিষয়টা মাথায় রাখবো যে প্রত্যেকটা এন্ট্রি অন্ততপক্ষে 2 জায়গায় বসবে। আর সবচেয়ে বড় কথা, যদি একটা টাকা যদি এই সমান চিহ্নর এক পাশে বসে, তাহলে মানে এক পাশে যদি 2 বার বসে, একই পাশে যে কোনো 2টা ঘরে বসছে 2 বার, তাহলে একবার যোগ হবে একবার বিয়োগ হবে। আর যদি এই সমানের আগে একবার পরে একবার, যেমন 75,000 2 পাশে বসছে, 16,500 2 পাশে বসছে, তাহলে কিন্তু দুইটাই যোগ হলে দুপাশেই যোগ হবে, বিয়োগ হলে দুপাশেই বিয়োগ হবে। আর এই যে দেখো, এই 34,000 কিন্তু সমানের এক পাশে বসছিল। কয় পাশে? এক পাশে বসছিল। দেখো একবার বিয়োগ একবার যোগ হয়েছে, একবার বিয়োগ হয়েছে একবার যোগ হয়েছে। ওকে, তারপর দেখো 7 তারিখের পরে কি লেখা আছে আর আছে কিনা। 10 তারিখে নগদে পণ্য বিক্রয় হলো 75,000 টাকা লেখা শেষ। এটা হচ্ছে 10 তারিখে, আমি এটা মিস আছে, দেখো 10 তারিখে এটা হচ্ছে 10 হবে, হ্যাঁ মাথায় রেখো 10 হবে। ওকে, তারপর আমরা যেটা করব, এবার ক্যালকুলেটর নিব। নেওয়ার পর আমাদের যেহেতু 4টা এন্ট্রি লেখা শেষ, হ্যাঁ 4টা এন্ট্রি দিছে 4 মার্ক। 4টা এন্ট্রিতে কি হবে, 4টায় যদি রাইট হয় সব জায়গায় বসানো হয়, তাহলে 1 করে পাবা, 4 মার্ক পাবা। 2,40,000 থেকে বিয়োগ করব 16,500 বিয়োগ করব, তারপর তার সাথে যোগ করব 75,000। উত্তরটা কিন্তু এটাই আসবে। যন্ত্রপাতির ঘরে আর কিছু লেখার মতো নেই, 56,000 ওটাই বসবে। পাওনাদারের ঘরে 34,000 বসবে। মূলধনের ঘরে প্রথমে এটা বিয়োগ, বিয়োগের পরে মানে ক্যালকুলেটরে তুমি জাস্ট বিয়োগ চিহ্ন দিয়ে তুলবা, তারপর এটা কি করবা, এটা হচ্ছে যোগ করবা, তারপর এটা কি করবা, বাদ দিবা, এটা আবার বাদ দিবা, এটা যোগ করবা, দেন দেখবা 3,22,000 হয়েছে। খেলা এখনো শেষ হয় না, এখনো বাকি আছে একটু। তারপর দেখো এইবার যে কাজটা করতে হবে, দেখো এই যে এইটা যোগ করে দেখো 3,54,500, এটা যোগ করে দেখো 3,54,500। ডেবিট ক্রেডিট মানে সম্পদ আর দায় প্লাস মালিকানা সূত্র দুটো কিন্তু মিলে গেছে। এবার আসো আরেকটা ঘর তো লিখছিলাম কিন্তু খালি পড়ে আছে, কি করতে হবে, আমরা যে এন্ট্রিগুলো এই মূলধনের ঘরে লিখেছি কিন্তু সেটা আয় ব্যয় নাকি উত্তোলন নাকি মূলধন কিছু লেখা ছিল, মানে এখানে লেখার কোনো অপশন আছে, বোঝার কোনো অপশন আছে, কিন্তু মূলধনের ঘরে বসাইছি, কিন্তু যখন ব্যয় হয়েছে বা আয় হয়েছে তখন কিন্তু আমরা লিখি নেই, মন্তব্যের করে আমরা সেটা লিখবো। যেমন এটা কি হয়েছিল, একটা ব্যয় হয়েছিল, তাহলে এখানে আমরা লিখবো কি ব্যয়। এখানেও এটা কি হয়েছিল, একটা ব্যয় হয়েছিল। তারপর এই যে 16,500 ভাড়া না বেতন জানি প্রদান করে, তাহলে এটা কি একটা ব্যয় না, তাহলে এটা কি হবে, ব্যয় লিখবো। তারপর দেখো এই যে 75,000 টাকা বিক্রি করছে, এটা কি একটা আয় না বলো, তাহলে আয় লিখবো। তো এখন আমার এই লেখাগুলো থাকার কারণে কিন্তু আমার বুঝতে সুবিধা হলো যে মূলধনের ঘরে কি হিসাবে কোনটা বসছে, আয় ব্যয় দায় কি হিসেবে বসছে। এই হলো আমাদের তোমার হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা যাব হচ্ছে গ নামে, একটু খেয়াল করো। গ নাম্বার প্রশ্নটা কি বলছিল দেখো, এখানে বলছিল হচ্ছে মার্চ 6, 17, 19, 28 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। কি করতে হবে, ডেবিট ক্রেডিট। তো ছকগুলো অনেক সময় এক একজন এক এক রকম ভাবে করে। তো আমি যে ছকটা করেছি দেখো, তারিখ, হিসাব, ডেবিট ক্রেডিট এবং টাকা। তো অনেক স্যার কিন্তু আবার আলাদা আলাদা নিয়ম করে, তুমি দেখবে তোমার গাইড বইও আলাদা নিয়ম করা। তো এটা আসলে হিসাব বিজ্ঞানে এই মতামত প্রকাশ করার সুযোগটা দিয়েছে। তুমি যদি একটা হিসাব লিগ্যাল মনে করো এভাবে লিখে, তাহলে তুমি লিখতে পারবা, ইনশাল্লাহ প্রবলেম হবে না। সেটা যৌক্তিক হতে হবে, মানে রাইট হওয়ার সম্ভাবনা থাকতে হবে। দেখো তো এখানে মার্চের 6 তারিখে কি বলছিল দেখো, আমি কিন্তু কি করছি দেখো, তুমি এইটা দেখে কিভাবে লিখবা, তারিখ তো থাকবেই, তারিখ সবসময় সব এটা থাকে, হ্যাঁ, আর টাকা, তারিখ এবং টাকা থাকবে হিসাব এখানে প্রত্যেক ছকে। তাহলে এখানে আমরা কি লিখবো, হিসাবগুলো লিখবো, আর ডেবিট না ক্রেডিট তা নির্ণয় করব। দেখো মার্চের 6 তারিখে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন 15,000 টাকা। জাহিদ স্টোরের নিকট বিক্রি করছে। এখন এই জাহিদ স্টোরের নিকট যে বিক্রি করছে, নগদ কথাটা কি এখানে লেখা আছে দেখো তো, মার্চের 6 তারিখে লেখা নাই, তার মানে কি জাহিদ স্টোর কি নাম লেখা আছে, নাম লেখা থাকলে সেটা বাকিতে ধরে নিতে বলেছিলাম। কি বলেছিলাম, কোথাও যদি কোনো লেনদেনের মধ্যে নাম উল্লেখ থাকে তাহলে সেটা বাকিতে, আর নাম প্লাস নগদ থাকলে তো নগদ ছাড়া কথা নেই, শুধু নগদ থাকলে নগদে, না লেখা থাকলেও নগদে। তো এখানে জাহিদ স্টোরসের নিকট বিস্কুট বিক্রয় করেন, এখানে তুমি দুটো দিক খুঁজে বের করো। প্রত্যেকটা লেনদেনের দুটো দিক থাকবে, একটা হচ্ছে টাকা সম্পর্কিত দিকটা, হয় সেটা নগদে না হলে বাকিতে। টাকা সম্পর্কিত দিকটা থাকবে 1 নাম্বার, তো এখানেও টাকা সম্পর্কিত দিকটা আছে কিনা দেখতে হবে। 2 নাম্বার হচ্ছে এখানে মূল ঘটনাটা কি, কাজটা কি, কাজটা হচ্ছে বিক্রয় কাজ। কাজটা কি বলো, কাজটা হচ্ছে কি বিক্রয়। তাহলে এখানে এই যে বিক্রয় হচ্ছে একটা কাজ, আর হচ্ছে জাহিদ স্টোরস বাকি বিক্রি হয়েছে, এটা একটা কাজ। তো এখন বিক্রয় করছে, বিক্রয় কি একটা আয়, বিক্রয় কি একটা আয়। তুমি যত বেশি বিক্রি করবে তত বেশি আয় হবে না বলো। আর আমরা বলেছিলাম কি হিসাব 5 প্রকার, আয় ব্যয় দায় সম্পদ এবং মালিকানা সত্ত্ব। কি কি বলো আমার সাথে, আয় ব্যয় দায় সম্পদ এবং মালিকানা সত্ত্ব। এই ব্যয় এবং সম্পদ, ব্যয় এবং সম্পদ যত বাড়ে তত ডেবিট হয়, যত কমে তত ক্রেডিট হয়। আয় দায় মালিকানা সত্ত্ব এই তিনটা যত বাড়ে তত ক্রেডিট হয়, যত কমে তত ডেবিট হয়। তাহলে এখানে আয় আছে না,
এই যে বিক্রয় আয়, আয় তো এই তিনটার মধ্যে পড়ছে না, তো এই যত বাড়বে তত ক্রেডিট হবে। তাহলে এখানে আয়টা কি বাড়তেছে না বলো তো, যত বিক্রি করতেছি আয় বাড়তেছে, এই জন্য বিক্রয় হিসাব কি হবে, এই যে এখানে লিখবো বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব কি হবে, ক্রেডিট হবে। তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে হিসাব 5 প্রকার জানতে হবে, কি বাড়লে ডেবিট, কি কমলে ক্রেডিট এ জানতে হবে। তারপর জানতে হবে সম্পদগুলো কি কি, ব্যয়গুলো কি কি, আয়গুলো কি কি, দায়গুলো কি কি, মালিকানা সত্ত্ব বা মূলধনগুলো কি কি, এগুলোও জানতে হবে আস্তে আস্তে। আমার ভিডিওগুলো একটু নিয়মিত দেখো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে কিংবা মানে ভিউর সংখ্যা বাড়ে, তখন কিন্তু আমি এই পরিশ্রমগুলো করতে অনেক সাহস পাবো। সো সবার কাছে অনুরোধ থাকবে যে এই ভিডিওটা দেখতেছো মনোযোগের সাথে, যতই দেখতেছো একটু ব্রেক করে বলি যে যত পারো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, আর যত পারো আমার থেকে সাপোর্ট নাও, কমেন্ট করো কিভাবে সাপোর্ট করতে পারি। আমি অ্যাপ্লিকেশন করছি তোমাদের কাছে সাপোর্ট করার জন্য। ওকে, দেখো তাহলে বিক্রয় হিসাব কি, ক্রেডিট। কেন ক্রেডিট? কারণ বিক্রয় একটা আয়, আর আয় যত বাড়বে, যত বিক্রি করবো তত আয় বাড়বে, আর আয় বাড়লে ক্রেডিট হবে। তারপর দেখো আমরা কিন্তু লেনদেনটা নগদে করি না, যদি নগদে করতাম তাহলে নগদান হিসাব লিখতাম, কিন্তু আমরা করছি বাকিতে। সো এখানে কি দেনাদারের পরিমাণ বাড়বে। দেনাদার জিনিসটা কি, তুমি যত বাকিতে বিক্রি করবা দেনাদারের পরিমাণ তত বৃদ্ধি পাবে। দেনাদার হচ্ছে একটা সম্পদ, ভবিষ্যতে যার থেকে সুবিধা পাবো সেই তো সম্পদ, তাই না? তো দেনাদার তো ভবিষ্যতে আমাকে টাকা দিবে, তো সেটা কি একটা সম্পদ না? অবশ্যই সম্পদ। তাহলে কি দেনাদার হিসাব কি হবে, দেনাদার হিসাব, দেনাদার হিসাব ডেবিট, কারণ দেনাদার একটা সম্পদ, আর সম্পদ যত বৃদ্ধি পাবে তত ডেবিট হবে। দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ডেবিট। ওকে, এবার টাকার পরিমাণটা লিখে দেই 15,000 টাকা। উপরে লিখি 15,000, নিচে লিখবো কত, 15,000। ঘরটা ডেবিট টাকা, ক্রেডিট টাকা আলাদা দিলে আরো ভালো হইতো। ওকে, 17 তারিখে নগদে পণ্য ক্রয় 75,000 টাকা। তো এখানে বলছি না প্রত্যেকটা এন্ট্রির সাথে অর্থ সম্পর্কিত একটা কাহিনী থাকবে। তো এখানে তুমি কিভাবে ক্রয় করছো, নগদে পণ্য ক্রয় করছো, তাহলে নগদ টাকা বাড়বে না কমবে, নগদ টাকা কমবে। আর এখানে মূল কাহিনীটা কি, ক্রয়, মূল কাহিনী কি, ক্রয়। ক্রয় কি একটা ব্যয়, আয় যেমন বিক্রয় যেমন আয়, ক্রয় হচ্ছে ব্যয়। তাহলে তুমি যত ক্রয় করবা তত ব্যয় বাড়বে, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। সো ক্রয় হিসাব ডেবিট, এখানে লিখবো কি, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট। আর নগদে যেহেতু ক্রয় করছে, নগদ টাকা নামক সম্পদটা কিন্তু কমে যাবে। সো এই যে নগদে ক্রয় যে করছে, নগদ টাকা নামক সম্পদ কমে গেলে কি করতে হয়, আমরা ক্রেডিট করি, তাই না? তাহলে কি লিখবো, নগদান হিসাব ক্রেডিট লিখবো, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট 35,000 টাকা, 35,000 টাকা। ওকে, তারপর মার্চ 19 কেক বিক্রয় 60,000 টাকা, কেক বিক্রয় 60,000 টাকা। দেখো তুমি যত বিক্রি করবা তত তোমার আয় বাড়বে। আর অর্থ সম্পর্কিত একটা কাহিনী আছে এখানে, বললাম না? তো নগদে নাইলে বাকিতে। তো দেখো তো কেকটা বিক্রি করছে নগদে না বাকিতে, কিছু লেখা নাই, তার মানে কি নগদে। তো নগদে কেক বিক্রি করার কারণে নগদ টাকা বাড়বে না বলো প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়বে যত বেশি কেক বিক্রি করবে। তো নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। সো লিখবো কি, নগদান হিসাব ডেবিট, এখানে লিখবো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর হচ্ছে তোমার কেক বিক্রি করছে, বিক্রয় একটা কি আয়, বিক্রয় কি একটা আয়, আর আয় যত বৃদ্ধি পাবে তত ক্রেডিট হবে। আয় দায় মালিকানা সত্ত্ব তিনটা জিনিস বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট হবে। সো বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রেডিট। তারপর দেখো 28 তারিখে 19-এর পর 28 তারিখ কি বলছে, মালিকের নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন করেন 4,500 টাকা। মালিক তার নিজের প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে টাকা নিছে, তাহলে মালিক যদি তার প্রতিষ্ঠান থেকে টাকা নেয় মানে উত্তোলন করেন, তো উত্তোলন করলে কি ডেবিট হয়। উত্তোলন সবসময়ের জন্য ডেবিট, মাথায় রাখবার, উত্তোলন করলেই ডেবিট, মালিক নিলেই ডেবিট, সোজা কথা। মালিক নিলেই সেটা উত্তোলন, আর উত্তোলন হিসাব ডেবিট হয়, কারণ মালিকের সত্ত্বটা কমে যায়, মালিকানা সত্ত্ব কমে যায়। মালিক যদি প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে তাহলে মালিকানা সত্ত্ব কমে না, আবার মালিক যদি প্রতিষ্ঠানে দেয় তাহলে কি মালিকানা সত্ত্ব বাড়ে। সো মালিকানা সত্ত্ব এখানে কি হবে, মালিকানা সত্ত্ব কমে যাবে, এজন্য উত্তোলন হিসাব ডেবিট হবে। মালিকানা সত্ত্ব যত কমবে তত কি হবে, ডেবিট হবে উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব ডেবিট। তারপর দেখো মালিক কি নিজ প্রয়োজনে নগদ টাকা নিছে না প্রতিষ্ঠান থেকে, মালিকের টাকা কি হয়েছে আমার দেখার বিষয় না, প্রতিষ্ঠানের হিসাব করতে আসছে আমি। প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়লো না কমলো এটা আমার দেখার বিষয়। তো প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়বে না কমবে বলো, প্রতিষ্ঠানের নগদ টাকা উত্তোলন করলে প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যাবে। সো নগদান হিসাব কি হবে, নগদান হিসাব ক্রেডিট হবে,
নগদান হিসাব ক্রেডিট হবে, কারণ নগদ টাকা নামক সম্পদ কমে যাচ্ছে। সো নগদান হিসাব ক্রেডিট 4500 টাকা, 4500 টাকা। আর হচ্ছে মালিক নিজ প্রয়োজনে উত্তোলন করে কেক বিক্রয় করে 60,000 টাকা। সো এখানে লিখবো 60,000 টাকা, 60,000 টাকা। সো এখন দেখো একটু খেয়াল করে, এই হচ্ছে তোমার হচ্ছে 6, 17, 19, 28 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম, ঠিক আছে? এই হচ্ছে এই ছকের মাধ্যমে। সো তুমি একটু তুলে নাও, নোট করে নাও। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, মতামত থাকলে তো কমেন্ট করে জানাতে পারো। তুমি যদি এমন সব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, রিয়েলি গ্রেটফুল টু ইউ। দেখাচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।